বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি এর আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব। এবং আজকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে শক্তি বা এনার্জি। গত ক্লাসে আমরা কাজ নিয়ে আলোচনা করেছিলাম, আজকের ক্লাসে আমরা শক্তি থেকে আলোচনা শুরু করব। শক্তির সংজ্ঞা হচ্ছে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বা এনার্জি বলা হয়। মানে কোন একটা বস্তু কাজ করবে, তার যে অ্যাবিলিটি, কাজ করার অ্যাবিলিটি, সবাই তো আর কাজ করতে পারবে না, তাই না? যার শক্তি নাই সে কাজ করতে পারবে না। তো শক্তি থাকলে সে কাজ করতে পারবে, অর্থাৎ কাজ করার যে সামর্থ্য বা অ্যাবিলিটি, সেটাকে বলা হয় শক্তি। তো শক্তির দিক নাই, এজন্য শক্তি হচ্ছে স্কেলার রাশি। শক্তি স্কেলার রাশি কারণ এর দিক নাই। যেহেতু কোনো বস্তুর শক্তির পরিমাপ করা হয় তার দ্বারা সম্পন্ন কাজের পরিমাপ থেকে, সুতরাং শক্তি ও কাজের পরিমাপ অভিন্ন। কাজেই শক্তির একক হবে কাজের এককের মতো, ঠিক আছে? কাজের মতো শক্তিও কি, এটা স্কেলার রাশি, যেটা তো আমরা বললাম। এখন দেখো, মাত্রা এবং একক। শক্তির মাত্রা এবং কাজের মাত্রা একই, অর্থাৎ মাত্রা হবে ml² T−2 এবং শক্তির একক এবং কাজের এককও সেম হবে, সেটা কত? জুল। পরীক্ষায় তোমাদের আসে যে কাজের একক এবং শক্তির একক একই কেন, অথবা কাজের মাত্রা এবং শক্তির মাত্রা একই কেন, তখন তুমি এখান থেকে এতটুকু লিখে দেবা, ঠিক আছে? যেহেতু কোনো বস্তুর শক্তির পরিমাপ করা হয় তার দ্বারা সম্পন্ন কাজের পরিমাপ থেকে, সুতরাং শক্তি ও কাজের পরিমাপ অভিন্ন। কাজের মতো শক্তিও স্কেলার রাশি। এই সমস্ত কারণে এই শক্তি এবং কাজের মাত্রা এবং একক সেম, ঠিক আছে? এখন দেখো, কাজ এবং শক্তির মাত্রা এবং একক একই কেন, এই যেটা বললাম কেবল, তো এতটুকু কি বলবা যে কাজ হচ্ছে বল এবং বলের দিকে সরণের গুণফল। কৃত কাজের পরিমাপ দিয়েই শক্তি পরিমাপ করা হয়, অর্থাৎ বস্তুর শক্তি হচ্ছে ওই বস্তু মোট কতখানি কাজ করতে পারবে সেটা। সুতরাং কাজ এবং শক্তির মাত্রা এবং একক সেম হবে, ঠিক আছে? কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল, শক্তির এককও জুল হবে। কাজের মাত্রা কোনটা? কাজের মাত্রা হচ্ছে ml² T−2 আর শক্তির এককও সেম হবে। এখন দেখো, পরীক্ষায় আমাদের আসে 1 কিলোওয়াট ঘন্টাকে কি করতে হবে? জুলে কনভার্ট করো, ঠিক আছে? পরীক্ষায় এমসিকিউ তে আসে যে আবার সিকিউতেও আসতে পারে খ নম্বরে, যে 1 কিলোওয়াট ঘন্টাকে অথবা 5 কিলোওয়াট ঘন্টাকে জুলে কনভার্ট করো। সাধারণত বিদ্যুৎ শক্তির হিসাব নিকাশের সময় কিলোওয়াট ঘন্টা kWh, এই এককটা কিন্তু আমরা তোমাদের দেখো, তোমাদের পদার্থবিজ্ঞানে যে গতির ঈশের অধ্যায়, বিদ্যুতের যে অধ্যায় আছে, ওই অধ্যায়টা যখন আমরা করব তখন আমরা বিদ্যুতের পরিমাপ বের করব, যে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে, সেটার একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। তো এই এককটি ব্যবহৃত হয়। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে 1 কিলোওয়াট ঘন্টা বলা হয়। দেখো, 1 কিলোওয়াট ঘন্টা, তো 1 কিলোওয়াট মানে কি? কিলো মানে কি? 1000, তাই 1000 ওয়াট আওয়ার লিখলাম। তো এই যে ওয়াট হচ্ছে কি? ওয়াট আবার ওয়াটটাকে জুল পার সেকেন্ড লেখা যায়, যে জুল পার সেকেন্ড। ওয়াটটাকে কি লেখা যায়? দেখো, জুল পার সেকেন্ড। এখানে একটু দেখো, এখানে যেটা বলা হচ্ছে সেটা একটু দেখো। এখানে দেখো 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট আওয়ার। তো দেখো 1 কিলো মানে কি? কিলো মানে হচ্ছে 1000, তো এখানে 1000 বসিয়ে দিলাম। এই দেখো 1000 ওয়াট আওয়ার, WH লিখলাম। এখন 1000 এর জায়গায় 1000 লিখলাম। এই যে ডাব্লিউটাকে লেখা যায় কি বলতো? ডাব্লিউটাকে লেখা যায় জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড। আর এখানে রয়েছে কি? আওয়ার। আওয়ার মানে কি? ঘন্টা। 1 ঘন্টায় কয় সেকেন্ড? 1 ঘন্টা আছে 3600 সেকেন্ড। এখন দেখো, এখানে এই যে পার সেকেন্ড আছে আর এই যে সেকেন্ড আছে। পার মানে কি? দেখো S ইনভার্স 1 গুণ হচ্ছে S, এ দেখো এই ইনভার্স মানে 1/S, আর এই যে S টা, এই S কাটা যায়, তাহলে S টা বাদ গেল, তাই না? এটা কাটা গেল, তাহলে এই যে দেখো এখানে থাকলো 1000, এই যে 1000 গুণ এই 3600, ঠিক আছে? আর এককটা তাহলে কি হবে? জুল হবে। এই যে 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে এত জুল, ঠিক আছে না? এটাকে এখন দেখো গুণ করো, গুণ করলে তুমি মানটা পেয়ে যাবে, যে এত পাবা, ঠিক আছে? গুণ করলে এই যে এই মানটা পাওয়া যাবে, এই যে 3.6 10⁶ জুল। পরীক্ষায় যদি মনে করো আসে যে 5 কিলোওয়াট ঘন্টাকে অথবা 10 কিলোওয়াট ঘন্টাকে 5 কিলোওয়াট আওয়ারকে জুলে কনভার্ট করো, তাহলে কি করবা? প্রথমে 1 কিলোওয়াট সমান এত, তারপর দেখো এখানে 5 এর সাথে 5 গুণ করে দেবা, এই যে 1000 গুণ 3600, তার সাথে এই 5 গুণ করে দিলে 5 কিলোওয়াট আওয়ারের মান, 5 কিলোওয়াটকে আমরা জুলে কনভার্ট করতে পারবে এইভাবে। আবার অন্য কোনো যদি মানটা আসে সেইভাবে তোমরা এটা করবা, ঠিক আছে না? আবার পরীক্ষা অনেক সময় আসে 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান কত,
1 মেগা, মেগা মানে কত, মেগা মানে 10⁶, ঠিক আছে, 1 মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। এই এককটা সমান কত হবে দেখো, 1 মেগা এম ইভি, 1 মেগা ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট এরকম। এটার মান কত হবে খেয়াল করো, মেগা মানে কত 10⁶ ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট হলো। এখন এইটা আমরা লিখলাম দেখো এইভাবে যে 1 মেগাওয়াট, মেগা ইলেকট্রন ভোল্ট সমান 10⁶ ইলেকট্রন ভোল্ট। এখানে এর সাথে যদি আমরা ইলেকট্রনের যে চার্জটা, ইলেকট্রনের চার্জ কত দেখো 10⁶, এটা কি ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এটা যদি গুণ করে দিই তাহলে এটা কি হয়ে যাবে, জুলে কনভার্ট করে দিলাম। এই যে ইলেকট্রন, মেগা ইলেকট্রন ভোল্টকে জুলে কনভার্ট করবো এত, 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান এত, তাহলে এখানে 5 মেগা ইলেকট্রন ভোল্ট সমান কত হবে, এই সংখ্যার সাথে 5 যোগ গুণ করে দিতে হবে, তাহলে ম্যাথটা হয়ে যাবে, ঠিক আছে। এরকম পরীক্ষা আসলে এইভাবে তোমরা করবে, দেখো করলে এত গুণ হবে, ওকে, এটা কিন্তু আমাদের লাগবে। আচ্ছা, এখন শক্তি এবং কাজের মধ্যে সামান্য একটু পার্থক্য রয়েছে। যেমন দেখো, কাজ একটি নির্দিষ্ট প্রক্রিয়া যেখানে বল প্রয়োগ করে বস্তু সরানো হয়, ঠিক আছে। কাজ কাকে বলা হয় আমরা তো জানি, কোন একটা বস্তু, মনে করো একটা বস্তু এখানে আছে, ঠিক আছে, ওই বস্তুটাকে মনে করো এটা এখানে একটা বস্তু আছে, বক্স আছে, এটাকে তুমি এখান থেকে এখানে সরাবা, তো এফ বল প্রয়োগ করলে, এফ বল প্রয়োগ করলে এই বস্তুটা এখান থেকে এটা সরে গেল, তাই না। তো কতটুকু সরণ হলো, এস পরিমাণ। তখন কাজ আমরা কি বলি, কাজটা হচ্ছে এই বল এবং সরণের গুণফলটা হচ্ছে কাজ। গত ক্লাসে এটা আমরা দেখেছিলাম। এটাই এখানে বলা হচ্ছে যে কাজ একটি প্রক্রিয়া যেখানে বল প্রয়োগ করে বস্তু সরানো হয়। শক্তি হলো সেই ক্ষমতা বা সামর্থ্য যা কোনো কাজ সম্পাদনের জন্য প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ আমরা যখন একটি বাক্সকে ঠেলি তখন কাজ করা হয়, সেই কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি আমাদের দেহে কি থাকে, আগে থেকে জমা থাকে। আমরা খাবার খাই, তারপরে বিভিন্ন ধরনের জিনিস খাই, তাই না, সেখান থেকে শক্তি আমরা পাই, এইভাবে। এটা হচ্ছে পার্থক্য। এখন এই যে বিভিন্ন প্রকার শক্তির বিভিন্ন রকম রূপ রয়েছে বা ফর্ম, ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি, শক্তির বিভিন্ন রূপ রয়েছে। আমরা শক্তির নিম্নোক্ত রূপগুলো পর্যবেক্ষণ করি। যেমন দেখো, শক্তির অনেকগুলো রূপ রয়েছে। কি কি রূপ আছে দেখো, অনেক রূপ। এখানে দেখো, যেমন যান্ত্রিক শক্তি, এই যে শক্তির বিভিন্ন রূপ, যেমন যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি হলো সেই শক্তি যা কোনো বস্তু তার স্থির অবস্থান বা গতিশীল অবস্থার জন্য লাভ করে। মনে করো একটা বস্তু স্থির অবস্থায় আছে, ঠিক আছে, তো ওই স্থির অবস্থায় থাকার কারণে, স্থির অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলে বস্তু কাজ করে, যে সামর্থ্য অর্জন করে, সেটা একটা যান্ত্রিক শক্তি হবে। আবার যখন বস্তুটা গতিশীল হবে, গতিশীল থাকার জন্য কাজ করে যে সামর্থ্য অর্জন করবে, এটাকে যান্ত্রিক শক্তি বলা হবে। আবার দেখো তাপ শক্তি, যে শক্তি আমাদের শরীরে ঠান্ডা বা গরমের অনুভূতি সৃষ্টি করে বা তৈরি করে, তাকে তাপ শক্তি বলা হয়। শব্দ শক্তি, শব্দ শক্তি হলো এক ধরনের কম্পন যা গ্যাস, তরল এবং কঠিন মাধ্যমের সাহায্যে শব্দ কি করে, তরঙ্গ আকারে সঞ্চালিত হয়। তো আমরা এভাবে বলতে পারি, শব্দ এক প্রকার শক্তি যার মাধ্যমে আমরা কি করতে পারি, কোনো কিছু শুনতে পারি বা মানে আমরা কোনো কিছু শ্রবণ করতে পারি, তাই না। তো যদি শব্দ শক্তি না থাকতো তাহলে তো আমরা কোনো বস্তু, কোনো কিছু শুনতে পারতাম না। এই যে তুমি আমার কথা শুনতেছো, এটাই শব্দ শক্তি। আবার আলোক শক্তি, তো যে শক্তির সাহায্যে আমরা কোনো কিছু দেখতে পারি, যে শক্তি আমাদের চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জন্মায়, তা হচ্ছে কি আলোক শক্তি। বিদ্যুৎ শক্তি কি, বৈদ্যুতিক শক্তি একটি যৌগিক শক্তি যা বৈদ্যুতিক বিভব শক্তি ও গতিশক্তি থেকে তৈরি হয়ে থাকে বা উদ্ভূত হয়ে থাকে। চৌম্বক শক্তি, যে শক্তির ফলে এক পদার্থ কর্তৃক অন্য পদার্থ কি করে, আকর্ষিত বা বিকর্ষিত হয়। চৌম্বক পদার্থ কি করে, দেখো একটা পদার্থ আর একটা পদার্থকে আকর্ষণ করে, যেমন লোহাকে আকর্ষণ করে। আবার যদি চৌম্বকের সমমেরু হয়, তাহলে সমমেরু হলে পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে। রাসায়নিক শক্তি, সকল জীবদেহে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়। এই সকল রাসায়নিক বিক্রিয়া থেকে যে শক্তি উৎপন্ন হয় তাকে রাসায়নিক শক্তি বলা হয়। যেমন দেখো, এই যে আমরা ফলমূল খাই, ফলমূলের ভিতরে কিন্তু শক্তি জমা থাকে, রাসায়নিক শক্তি জমা থাকে। আবার দেখো, আমরা এই যে পেট্রোল, ডিজেল, গ্যাস দিয়ে আমরা এটা রান্নার কাজে ব্যবহার করি বা অন্য কাজে ব্যবহার করি, তা ওগুলোর শক্তি আছে, ওগুলোর ভিতরে কিন্তু শক্তি জমা থাকে এবং রাসায়নিক শক্তি রূপে জমা থাকে। নিউক্লিয় শক্তি, নিউক্লিয়াস ভেঙে বা বিভাজন অথবা দুটি হালকা নিউক্লিয়াসকে একত্রিত করে যে শক্তি পাওয়া যায়, ওই শক্তিকে কি বলা হয়, নিউক্লিয়ার শক্তি বলা হয়, নিউক্লিয়ার এনার্জি বলা হয়। দেখছো, পারমাণবিক বোমা রয়েছে বা নিউক্লিয়ার মানে বোমা, এগুলো আছে, নাম আমরা হয়তো বা শুনছি। আবার অনেক জায়গায় আবার পারমাণবিক ওই যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, তাই না। এখানে কি হয়, নিউক্লিয়াস ভেঙে দুইটা নিউক্লিয়াসে পরিণত হয় অথবা দুইটা নিউক্লিয়াস যুক্ত একটা নিউক্লিয়াসে পরিণত হয়। এভাবে সেখানে অনেক শক্তিও তৈরি হয়, ওটাকে নিউক্লিয় শক্তি বলা হবে। লাস্টে আমরা এটা নিয়ে আবার বিস্তারিত আলোচনা করবো। সৌরশক্তি,
মূলত সূর্য থেকে পাওয়া শক্তি হলো সৌরশক্তি। তবে আমরা যখন সূর্য থেকে প্রাপ্ত শক্তিকে কাজে লাগাই তখনই একটি সৌরশক্তি হিসেবে কি করে, এটি গণ্য হয়। মানে সূর্যের আলো যখন আমরা ইউজ করি। এখন আমরা দেখছি সূর্য শক্তির কতগুলো একক পড়লাম, যেমন যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি। আমরা এই যান্ত্রিক শক্তি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব এখন। দেখো যান্ত্রিক শক্তি কাকে বলা হয়, পরীক্ষা যদি আসে যান্ত্রিক শক্তি কাকে বলা হয়? কোনো বস্তুর মধ্যে তার গতি, অবস্থান বা ভৌত অবস্থার জন্য কাজ করার যে সামর্থ্য তথা শক্তি থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। যান্ত্রিক শক্তি দুইটা রূপ আছে, গতিশক্তি এবং বিভব শক্তি। গতিশক্তি এবং বিভব শক্তি। আজ আমরা মূলত গতিশক্তি নিয়ে আলোচনা করব। তাও দেখো আমরা এত আলোচনা যে এখানে আলোচনা আমরা শেষ করতে পারবো না, যতটুকু আমরা শেষ করতে পারবো বা দরকার ততটুকু শেষ করব। প্রথমে আমরা শিখবো গতি কি, গতিশক্তি কাকে বলা হয়। কোনো একটা বস্তু গতিশীল বস্তু, মানে কোনো গতিশীল বস্তু গতিশীল থাকার জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে বা শক্তি অর্জন করে তাকে কি বলা হয়, গতিশক্তি বলা হয়। মনে করো একটা পাহাড় থেকে একটা পড়তেছে, পাহাড় থেকে একটা পাথর এরকম ভাবে গড়িয়ে পড়তেছে। তো ওই পাথরটা যখন গড়িয়ে পড়বে তখন ওর সামনে যদি কোনো কিছু থাকে সেগুলোকেও তো এটা করে নিয়ে যাবে, তাই না? তো ওই বস্তুটা তার গতি হওয়ার কারণে, গতি থাকার কারণে এই কাজটা করতে পারতেছে। মনে করো তুমি তোমার হাতে একটা ঢিল নিয়ে কাঁচ, মনে করো জানলার যে কাঁচ ওটাকে টাস করে বাড়ি মারলে, তাহলে কি হবে, জানলাটা ভেঙে যাবে, তাই না? তো ওই যে জানলাটা ভেঙে যাচ্ছে কেন, কারণ ওই যে তুমি ঢিলটা ছুড়েছো ওটা গতিশীল থাকার কারণে এটা হচ্ছে, তাই না? অথচ ওই ঢিলটা তুমি কাঁচের সাথে এরকম ভাবে করে রাখো, শোয়ায় রাখো বা এরকম ভাবে ফিক্স করে রাখো, দেখবো যে কাঁচ ভাঙতেছে না, ঠিক না? মনে করো এখানে একটা ঢিল আছে, হ্যাঁ, এখানে একটা কাঁচ, এই কাঁচ তুমি এটাকে ঢিল একটি, এটাকে যদি এরকম ভাবে ধরে রাখো কাঁচ কি ভাঙবে? ভাঙবে না। কিন্তু যদি তুমি একটা টাচ করে মারো তখন এটা ভেঙে যাবে। তো ভেঙে যাবে কেন, কারণ ওইটা তখন গতিশক্তির কারণে তার একটা কাজ করার সামর্থ্য অর্জন করে, এটাকেই গতিশক্তি বলা হয়। একটি গতিশীল বস্তু যে বেগে গতিশীল বস্তুটিকে স্থির অবস্থান থেকে ওই বেগ নিতে বস্তুটির উপর যে পরিমাণ কাজ করতে হয়েছে তাই হচ্ছে কি, বস্তুটির গতিশক্তি। তো দেখো গতিশক্তিকে টি দ্বারা প্রকাশ করা হয়, টি দ্বারা গতিশক্তিকে প্রকাশ করা হয়। এখন গতিশক্তির একটা সমীকরণ রয়েছে, সেই সমীকরণটা আমরা প্রতিপাদন করব, বুঝছো? গতিশক্তির যে সমীকরণটা রয়েছে সেটা আমরা প্রতিপাদন করব। তো আমরা কাজ থেকে গত ক্লাসে আমরা কিন্তু আলোচনা করেছিলাম কাজ ডব্লিউ সমান কত, এফ এস। আমরা জানি কাজ কোনো একটা বস্তুর উপরে আমরা কতটুকু কাজ করতেছি, কাজ ডব্লিউ সমান আছে এফ এস, এই সূত্রটা আমরা জানি। আবার এফ সমান কত, এম এ, আর এই এসটাকে এখানে রেখে দিলাম, ঠিক আছে এইভাবে। আবার দেখো গতির অধ্যায়ে আমরা একটা সূত্র জেনেছিলাম, এস সমান কত, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সূত্রটা কিন্তু আমরা গতির অধ্যায় থেকে শিখেছি। বা এখন মনে করো বস্তুটা যদি আদি বেগ যদি শূন্য হয়, অর্থাৎ স্থির অবস্থান থেকে যদি শুরু হয়, তাহলে বেগ কত হবে, আদি বেগ শূন্য হবে। তার মানে এখানে শূন্য হলে ইউ এর সাথে টি গুণ করলেও শূন্য হয়ে যাবে। থাকতেছে কি, শুধুমাত্র হাফ এ টি স্কোয়ার থাকতেছে, তাই না? হাফ এ টি স্কোয়ার থাকতেছে। আবার দেখো আমরা ভি সমান একটা সূত্র জানি, সেটা হচ্ছে ইউ প্লাস এটি। ভি সমান কত, ইউ প্লাস এটি। বা এখানে ভি সমান কত হবে, যেহেতু ইউ শূন্য তাহলে এখানে কত হবে, এটি হবে। ইউ শূন্য হলে এটা দেখো, এটা শূন্য না, আদিবেগ শূন্য, আদিবেগ যদি শূন্য হয়ে যায় তাহলে থাকতেছে কত, এটি। তাহলে ভি সমান এটি পাচ্ছি, ভি সমান কত, এটি পেলাম। ভি সমান কত পেলাম, দেখো এটি। আর এখানে এস সমান কত, হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার। এই দুইটা কাজে লাগিয়ে আমরা এখন সূত্রটা প্রতিপাদন করতে পারবো। তাহলে দেখো এখানে এই যে সূত্রটা আমরা লিখলাম, ডব্লিউ সমান তাহলে কত লিখতে পারি, এম এ এস। আচ্ছা এখন এম এর জায়গায় এম বসা দিলাম, এর জায়গায় এ বসালাম। এ দেখো এস সমান কি পেয়েছি, যেটা এস সমান কত, হাফ এ টি স্কোয়ার না, দেখো হাফ এ টি স্কোয়ার। এখন দেখো এই এমটাকে এখানে রাখলাম আর এই টুটাকে নিচে নিয়ে আসলাম, গুণ এ একটা এ আর এ একটা এ স্কোয়ার, আর এখানে কত হয়ে যায়, টি স্কোয়ার না। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, হাফ ইন্টু এম ইন্টু এ এবং টি, দুইটাকে একসাথে ব্র্যাকেট নিয়ে দুইটার উপরে যেহেতু স্কোয়ার আছে একটার উপরে স্কোয়ার করে দিলাম। তাহলে দেখো এখানে হাফ এম আর এটি, এটি মানে কত, এটি মানে হচ্ছে ভি, তাহলে এখানে কত হবে, ভি স্কোয়ার। অর্থাৎ ডব্লিউ সমান হাফ এম ভি স্কোয়ার, ডব্লিউ সমান কত হচ্ছে, হাফ এম ভি স্কোয়ার। তো এই ডব্লিউটাই এখন কাজ, তাই না? মানে কোন একটা বস্তু গতিশীল অবস্থা থাকলে কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটাই তো হচ্ছে গতিশক্তি। তাহলে ডব্লিউর পরিবর্তে এখানে আমরা টি দিয়ে দেবো, অর্থাৎ ডব্লিউ সমান কত, হাফ এম ভি স্কোয়ার, ডব্লিউ সমান কত, হাফ এম ভি স্কোয়ার। দেখো এইভাবে তোমরা প্রতিপাদন করবে, এই যে দেওয়া আছে এখানে, ঠিক আছে, হাফ এম ভি স্কোয়ার। এই যে টি সমান হাফ এম ভি স্কোয়ার। এখন মনে করে যে সূত্রটা আমরা পেয়েছি যেখানে, তাই না,
এই সূত্রটা এরকম পেলাম না, টি সমান কত হলো হাফ এম ভি স্কোয়ার। দেখো একটা বস্তুর ভর কিন্তু ধ্রুবক থাকে, ভর কিন্তু পরিবর্তন হয় না, তাহলে এটার পরিবর্তে আমরা টি সমানুপাতিক এই ভি স্কোয়ার লিখতে পারি। যেহেতু এটা ধ্রুবক, এই সমান চিহ্ন পরিবর্তে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমরা বলতে পারি না গতিশক্তি হচ্ছে বেগের বা গতিবেগের বর্গের সমানুপাতিক। গতিশক্তি এভাবে দেখো, গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। দেখো এখান থেকে এমসিকিউ আসতে পারে, বুঝছো, যে গতিশক্তি এবং এটার মধ্যে কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি আমি বেগটাকে দ্বিগুণ করি, 2 গুণ করি, হ্যাঁ, তাহলে গতিশক্তি কত হবে, টি সমানুপাতিক কত 2v এর স্কয়ার, মানে কত, বা টি সমানুপাতিক 4v স্কয়ার, তার মানে 4 গুণ হয়ে যাবে, গতিশক্তি 4 গুণ হয়ে যাবে, তাই না? এটাই বলতেছে যে এখানে, এগুলো এমসিকিউ তে আসবে। আচ্ছা, আবার যদি এখানে ভি সমানুপাতিক কত হবে, দেখো এখানে আমরা যেটা লিখলাম, এই যে এরকম লিখছি না, যে ভি স্কোয়ার সমান তাহলে কত লেখা যায়, সমানুপাতিক টি এরকম লেখা যায়, বা এখান থেকে শুধু ভি সমান কত হবে, ভি সমানুপাতিক এই যে স্কোয়ারটা এই পাশে যে রুট হয়ে গেল, তাহলে ভির সাথে টিরও এরকম রুট সম্পর্ক, বুঝছো, এরকম সম্পর্ক যেটা আসুক না কেন এইভাবে সুন্দর করে লিখবা, মানে এমসিকিউ তে সাধারণত আসবে এগুলা। গতিশক্তি 200 জুল বলতে কি বোঝো, কোন বস্তু গতিশক্তি 200 জুল বলতে বোঝায় সেই বস্তুটি তার গতির কারণে 200 জুল পরিমাণ কাজ করার ক্ষমতা রাখে। 200 জুল কাজ করার কি রাখে বলতো, ক্ষমতা রাখে। এইভাবে যদি মনে করো এখন 100 জুল আসে অথবা 500 জুল আসে পরীক্ষা, এখানে মনে করো 100 জায়গায় এখানে 500 লেখা, 200 জায়গায় 500 জুল লেখা থাকলো, তাহলে কি হবে, এই জায়গায় তুমি 500 দিয়ে দিবা, আর সবকিছু সেম থাকবে এরকম। এরপর দেখো পরীক্ষা এই প্রশ্নটা যদি আসে, এই সবগুলো কিন্তু পরীক্ষা আসবে এগুলা। গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না, গতিশক্তি ঋণাত্মক হতে পারে না, এটার আবার মানে কি, গতিশক্তি আবার ঋণাত্মক কেন হবে না বলতো, গতিশক্তি কখনোই ঋণাত্মক হবে না, অলওয়েজ কি হবে, ধনাত্মক হবে। কিভাবে এটা একটু ব্যাখ্যা করি। এ দেখো আমরা জানি গতিশক্তি সমান কত, টি সমান হাফ এম ভি স্কোয়ার। এখন দেখো বেগটা যদি পজিটিভ হয়, বুঝছো, এই যে ভিটা যদি প্লাস ভি হয় তাহলে কি হচ্ছে, দেখো হাফ এম এই যে প্লাস ভি এর স্কোয়ার, তো প্লাস ভি হোক, তো প্লাস কে স্কোয়ার করলে কত হবে, মানে এটাই হবে, দেখছো, এটা কিন্তু পজিটিভ একটা নাম্বার। কিন্তু ভি যদি নেগেটিভ হয়, মনে করো টি সমান হাফ এম, আর বেগটা মনে করো নেগেটিভ, স্কোয়ার করলাম, তো নেগেটিভ কি স্কোয়ার করলে কি হবে, এটা তো স্কোয়ার করলে তো পজিটিভ হয়ে যাবে, তাহলে দেখো গতিশক্তি কিন্তু নেগেটিভ হচ্ছে না, অলওয়েজ পজিটিভ হচ্ছে। তার জন্য এখানে বলা হয়েছে যে গতিশক্তি কখনো কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। দেখছো, গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। তো এইভাবে লিখবো যে কোনো বস্তুর বেগের জন্য যে শক্তি সৃষ্টি হয় তাই গতিশক্তি, অর্থাৎ টি সমান কত, হাফ এম ভি স্কয়ার। এখানে ভর কখনো ঋণাত্মক হয় না, অন্যদিকে বেগ ঋণাত্মক হতে পারলেও বর্গাকার থাকা অবস্থায় রয়েছে বিধায় তা আর ঋণাত্মক থাকবে না, তাই গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। এখন গতিশক্তি যদি 9 গুণ হয় তাহলে বেগ কত গুণ হবে, ঠিক আছে না? একটু আগে কিন্তু আমরা এটা দেখেছিলাম, হ্যাঁ, কি দেখেছিলাম বলো, এই যে একটু আগে আমি এখানে তোমাদেরকে এটা দেখাইছিলাম, এই সম্পর্কটা কিরকম দেখো, টি সমানুপাতিক কত, ভি স্কোয়ার, বা ভি স্কোয়ার সমানুপাতিক কত, টি, বা ভি সমানুপাতিক কত হচ্ছে, ভি সমানুপাতিক রুট ওভার টি হচ্ছে না এখন, বা যদি ভি সমানুপাতিক, এটাকে কয় গুণ করা হয়েছে, 9 গুণ না, তাই 9, বা ভি সমানুপাতিক কত হবে, 9 গুণ, তার মানে রুট করলে কত হবে, 3 রুট টি, তার মানে 3 গুণ হবে। দেখছো এই যে 3 গুণ হচ্ছে, তাই না? বেগ কত গুণ হবে, বেগ হবে 3 গুণ। এটাই এইভাবেই করবো আমরা। এই দেখো বেগ কত হবে, 3 মিটার পার সেকেন্ড, আর 3 গুণ হবে আর কি, 3 গুণ লিখে দিব। হ্যাঁ, এবার দেখো একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে তার শক্তির কি অবস্থা হবে, মানে যদি তুমি একটা বস্তুর বেগকে দ্বিগুণ করো, বেগটাকে দ্বিগুণ করো, তাহলে কি হবে, এই যে গতিশক্তি কি হবে, এই দেখো টি সমান হাফ এম ভি স্কোয়ার। এখন বেগকে তুমি কি করছো, 2 গুণ করেছো, 2v করলে তাহলে কি হবে, টি সমান হাফ এম 2v এর স্কোয়ার, এই যে এরকম আছে, মানে হাফ এম ইন্টু 2 কে স্কোয়ার করলে কত হবে, 4 হবে, এই ভিটাকে স্কোয়ার করলাম, এই যে হবে। তাহলে দেখো এই যে এই 4টাকে সামনে নিয়ে আসলাম, গুণ হাফ এম ভি স্কোয়ার। এটার মানে কি, এটা মানে তো গতিশক্তি, তাই না? এটাকে মনে করো প্রাইম দিলাম, 2 ইন্টু
টি, মানে 4 গুণ হয়ে যাবে। বেগ যদি দ্বিগুণ হয় মানে গতিশক্তি হবে 4 গুণ। বেগ যদি হয় মনে করো 3 গুণ, তাহলে গতিশক্তি 9 গুণ হবে। বেগ 4 গুণ হলে গতিশক্তি হবে 16 গুণ। বেগ 5 গুণ হলে গতিশক্তি হবে 25 গুণ। এরকম ভাবে বাড়বে, মানে বর্গ আকারে, স্কয়ার আকারে বাড়তে থাকবে। এগুলো কিন্তু খ নম্বর প্রশ্ন এটা আসবে, যেটা আমি কেবলমাত্র দেখালাম। এটা আসবে কোথায় বলতো? খ নম্বর প্রশ্ন। যেটা একটা বস্তুর বেগ দ্বিগুণ হলে তার গতিশক্তি কত শতাংশ বৃদ্ধি পাবে, এটা কিন্তু আরেকটা প্রশ্ন। বেগ যদি দ্বিগুণ হয় তাহলে গতিশক্তি কত শতাংশ বৃদ্ধি পাবে, ঠিক আছে? কত শতাংশ বৃদ্ধি পাবে, কেবলমাত্র যেটা করলাম না ওই টাইপেরই। এখানে দেখো গতিশক্তি কত করা হচ্ছে, এখানে দ্বিগুণ করা হচ্ছে। আচ্ছা দেখো, গতিশক্তি যা ছিল তাই দিয়ে বেগ শক্তি কত, গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কয়ার। বেগ আগে এটা ছিল, এখন বেগটাকে দ্বিগুণ করা হলো, তাহলে গতিশক্তি মনে করো যে টি1 হলো মনে করো, তাহলে হাফ এম টু ভি এর স্কোয়ার করে দেবো। তাহলে এখানে কত আসছে? হাফ এম, আর এই 2টাকে স্কোয়ার করলে কত হয়? 4 স্কোয়ার। এই যে 4 যেটা 4 ভি স্কোয়ার আর কি, ওটাকে সামনে আসলাম, এখানে থাকলো কি হাফ এম ভি স্কোয়ার। এই দেখো এই ভি, এটাকে কি লেখা যায়? 4 ইন্টু টি লেখা যায়, তাই না? এই যে টি লিখলাম, মানে গতিশক্তি এখন 4 গুণ হয়ে গেছে। কত গুণ হয়ে গেছে? 4 গুণ। 4 গুণ। অতএব গতিশক্তি বৃদ্ধি পাবে কতটুকু, মানে বেড়ে যাবে কতটুকু? বৃদ্ধি, ঠিক আছে? বৃদ্ধি পাবে কতটুকু পাচ্ছে দেখো, এখানে দেখো আগে ছিল তো টি, এখন 4t হয়ে গেছে। এই যে তাহলে 4t মাইনাস টি, মানে আগে ছিল 8t, এখন তো 4t হয়ে গেল, তার মানে কত? 3t। এইটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে কি দেখো, এখানে বলছে শতকরা কতটুকু বৃদ্ধি, মানে কত শতাংশ বাড়বে, শতকরা কতটুকু বাড়বে। এটা কিন্তু আসবে পরীক্ষায়, এমসিকিউতে বেশিরভাগ আসে। এখন দেখো শতাংশ বৃদ্ধি পাবে কতটুকু, কতটুকু বাড়বে। তো দেখো আমরা টিতে মানে গতিশক্তি তো আগে টি ছিল, দেখছো টিতে বাড়ছে কতটুকু, মানে টি গতিশক্তি আগে ছিল টিতে, মানে টি জুলে, বা আবার এবার লিখতে পারি টি জুল এ বৃদ্ধি পায়, বাড়ে কতটুকু? বাড়েছে 3t। অতএব 1 জুলে কতটুকু বাড়েছে 3t ভাগ হচ্ছে টি। অর্থাৎ আমাদের এখন 100তে বের করতে হবে, শতাংশতে বের করতে হবে, ঠিক আছে? তো 100তে কত হবে? 100তে হলে এখানে 3t এর সাথে 100, মানে ঐকিক নিয়মে আর কি, ভাগ আছে টি। এটা কাটা যায় না, তার মানে 300% বৃদ্ধি পাবে। কয় পার্সেন্ট? দেখো এই যে এটা একটু উপরে লেখো, 300%, তাই না? এই যে এখানে 300% বাড়বে। কত পার্সেন্ট বাড়বে? 300% বাড়বে। এই দেখছো? এখন এমসিকিউ তে যদি আসে দেখো এইভাবে, ফর এমসিকিউ গতিশক্তি শতকরা বৃদ্ধি পাবে n স্কয়ার মাইনাস 1 ইন্টু 100। n স্কয়ার মাইনাস 1 এর মানে কি দেখো, n স্কয়ার মাইনাস 1 এই যে, মানে গতিশক্তি কতটুকু বৃদ্ধি পাবে, বাড়বে শতকরা কতটুকু? n স্কয়ার মাইনাস 1 ইন্টু হচ্ছে 100%। এই যে যদি এমসিকিউ তে আসে n এর মান কত দেখো, দ্বিগুণ করা হয়েছে না? এই যে দ্বিগুণ, তার মানে এখানে কত হবে? 2 কে স্কয়ার করলে 4 মাইনাস 1 গুণ হচ্ছে 100। এই যে 100, তাহলে 3 গুণ 100 মানে 300%। দেখছো? এমসিকিউ তে আসলে ওভাবে তোমরা করবা। আর যদি সিকিউ তে আসে, ঠিক আছে, সিকিউ তে যদি আসে, মানে যদি খ নাম্বার আসে তাহলে এইভাবে করবা, ঠিক আছে না? খ নাম্বার আসলে এভাবে তোমরা করে ফেলবা। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক কি, গতিশক্তি আর ভরবেগের মধ্যে কি সম্পর্ক রয়েছে। আর একটা ভালো প্রশ্ন, খ নাম্বারে এগুলো আসার মতো। দেখো টি সমান কত? টি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এটা না সূত্র? আবার ভরবেগ কাকে বলা হয়? ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। ভরবেগ হচ্ছে কোন বস্তুর ভর আর বেগের গুণফল। ভরবেগ হচ্ছে কোন বস্তুর ভর এবং বেগের গুণফল, ঠিক আছে? তাহলে পি সমান এম ভি। এখন টি সমান ওই যে যেটা লিখলাম, দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, নিচে তো 2 ছিল আর উপরে আছে এম, আরেকটা এম অতিরিক্ত নিলাম, তো এখানে দুইটা এম যদি নিই, দেখো আরেকটা এম নিলাম আর ভি স্কয়ার, তো অতিরিক্ত নিলে নিচেও তো একটা নিতে হবে, কাটাকাটি করে এম থাকবে। এখন দুইটা এম হয়ে গেছে, তাহলে এম এর স্কয়ার আর ভি এর উপরে তো স্কয়ার আছে, তাহলে দুইটা মিলে এম ভি স্কয়ার দিলাম, আর নিচে আছে 2m, এভাবে লিখলাম, ঠিক আছে না? বা 2 সমান টি সমান, দেখো এম ভি মানে কত? পি না? তাহলে পি স্কয়ার ভাগ হচ্ছে নিচে 2m। এটা হচ্ছে গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্ক, গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্ক। এই যে দেখো, এখন যদি পরীক্ষা আসে ভরবেগ দ্বিগুণ হলে গতিশক্তি কত গুণ হবে, ভরবেগ যদি দ্বিগুণ হয় তাহলে গতিশক্তি কত গুণ হবে। এখন ভরবেগ কত করা হয়েছে? দ্বিগুণ করা হয়েছে, ঠিক আছে? তাহলে গতিশক্তি কত গুণ হবে এটা আমরা একটু দেখি বোর্ডে।
দেখো গতিশক্তির সাথে যে সম্পর্কটা আছে সেটাই আমরা লিখবো। টি সমান যেটা পেলাম আর কি, এই যে পি স্কোয়ার ভাগ হচ্ছে 2m, ঠিক আছে? এই যেটা এখন এই ভরবেগ দ্বিগুণ করা হচ্ছে, তাহলে দ্বিগুণ করলে মনে করো টি ড্যাশ হয়ে যাচ্ছে, তো দ্বিগুণ করলে 2p এর স্কোয়ার ভাগ আছে কত 2m। এই যে এখন এটা 2 কে স্কোয়ার করলে কত হবে 4 গুণ পি স্কোয়ার ভাগ আছে 2m। এই পুরাটার মান কত? এই দেখো এই পুরাটার মান হচ্ছে টি, তার মানে 4t, ঠিক আছে না? ভরবেগ দ্বিগুণ করলেও কি হচ্ছে গতিবেগ মানে গতিশক্তি কি হয়ে যাচ্ছে 4 গুণ হয়ে যাচ্ছে, 4 গুণ, এই যে 4 গুণ, ঠিক আছে? এইভাবে 4 গুণ হবে। একটি হালকা একটা এবং একটা ভারী বস্তুর ভরবেগ সমান, তাহলে কোনটার গতিশক্তি কত হবে? দেখো একটা বস্তু, একটা ভারী বস্তু এবং একটা হালকা বস্তু, খেয়াল করো একটা ভারী বস্তু একটা হালকা বস্তু ভরবেগ সমান, কি সমান? ভরবেগ সমান। দেখো একটা ভারী বস্তু টি সমান পি স্কোয়ার বাই 2m, এটা আমরা জানি না, বা এটা যদি সমান হয়, বুঝছো, এটা যদি ধ্রুবক হয়ে যায় তাহলে টি সমানুপাতিক কত হয়ে যাবে 1/2m, এরকম হবে না? মানে গতিশক্তির সাথে ভরের কি রকম সম্পর্ক বলতো? ব্যস্তানুপাতিক সম্পর্ক। কি সম্পর্ক? 1/m লিখতে পারি। এই যে 2টাও তো টুটা যে 2 রয়েছে, এই 2টাও তো হচ্ছে তোমার ধ্রুবক, এজন্য আমরা টি সমানুপাতিক 1/m লিখতে পারি। মানে এই গতিশক্তি এবং ভর এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, একটা বাড়লে আর একটা কমে যায়। তাহলে দেখো যদি এখানে ভর বাড়লে কি হবে? গতিশক্তি কম হবে, গতিশক্তি কম হবে। আবার ভর কমলে গতিশক্তি বেশি হবে, ঠিক আছে? তাহলে তোমরা এখন বলতে পারবা একটা হালকা বস্তু, দেখো হালকা আর ভারী, হালকা মানে কি? হালকা মানে ভর কম, ভর এই যে কম, ঠিক আছে? আর ভারী মানে কত? ভর বেশি। তো ভর বাড়ালে গতিশক্তি কম হবে, ভর কমালে মানে হালকা থাকলে গতিশক্তি বেশি হবে। তো প্রশ্ন করা হয়েছে, দেখো প্রশ্ন হচ্ছে একটা ভারী বস্তু এবং একটা হালকা বস্তুর মধ্যে ভরবেগ যদি সমান হয় তাহলে গতিশক্তি কার বেশি হবে? তাহলে হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে, তাই না? এরকম। আবার একটা হালকা ও একটা ভারী বস্তুর গতিশক্তি সমান, এখন ভরবেগে কার বেশি হবে? ভরবেগের কথা বলা আছে। দেখো এখন একটু উল্টা প্রশ্ন, তাই না? এর আগে যেটা ছিল এখন কিন্তু এই উল্টা আর কি, দেখাই। এই যে দেখো একটু আগে যেটা বললাম সেটা, এখন দেখো টি সমান কত? টি সমান আছে পি স্কোয়ার বাই 2m, বা এখানে পি স্কোয়ার সমান কত? পি স্কোয়ার এটার সাথে এটা গুণ হবে 2mt, এই যে, বা পি, হ্যাঁ পি সমানুপাতিক কত হবে? √2mt, দেখছো? এখন মনে করো এই যে বস্তুটার টি এবং এই টিটা আছে ধ্রুবক, যদি টি ধ্রুবক হয় তাহলে এখানে পি সমানুপাতিক কত আছে? √m, এরকম হচ্ছে √m। তার মানে আমরা বলতেছি যে একটা ভরের সাথে একটা বস্তুর ভর এবং এর যে ভরবেগ এটার সাথে কি সম্পর্ক বলতো? মানে এখান থেকে আমরা যেটা বুঝতেছি ভর এর সাথে হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, মানে ভর বাড়লে, এখানে ভর বাড়লে ভরবেগ বাড়বে, আবার ভর কমলে ভরবেগ কমবে। এখন তুমি দেখো ভারী বস্তু যদি হয় তাহলে তার ভরবেগ বেশি হবে, আর যদি হালকা বস্তু হয় তাহলে ভরবেগ কম হবে। এটাই এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে না? এইভাবে লিখলাম, সমানুপাতিক। এই যে এখন দেখো তক্তা ভেদ করা সম্পর্কিত সমস্যা যদি আসে, যে এরকম আসতে পারে যে একটি রাইফেল গুলি কি করে? একটি তক্তাকে ভেদ করতে পারে। যদি গুলির বেগ 3 গুণ করা হয় অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে? ঠিক আছে না? এখন দেখো একটি তক্তাকে ভেদ করতে গুলির যে পরিমাণ গতিশক্তি প্রয়োজন তা তক্তার ঘনত্ব এবং তক্তার পুরুত্বের উপর নির্ভর করে। ধরি গুলিটির প্রাথমিক বেগ ভি এবং গুলির গতিশক্তি টি। এখন দেখো যদি টি এরকম হয় তাহলে গতিশক্তি যদি কি হবে? এখন দেখো কি বলা হচ্ছে যে টি সমান কত? ½ mv²। মানে একটা তক্তাকে ভেদ করতে হলে এই পরিমাণ শক্তি দিতে হয়, এই পরিমাণ শক্তি, ঠিক আছে? এখন এখানে দেখো বলতেছে যে যদি আমরা যদি গুলির বেগ 3 গুণ করা হয়, এখন গুলির বেগটাকে 3 গুণ করা হলো, 3 গুণ, তাহলে টি সমান কত হবে? টি ড্যাশ সমান কত হবে? ½ m 3 গুণ, তার মানে 3v এর স্কোয়ার, এখানে ½ m, এখানে 3 কে স্কোয়ার করলে কত হবে? 9, সেই 9টাকে আগে লিখলাম এখানে, ½ mv²। এটুক সমান আবার তো টি, তার মানে 90, টি ড্যাশ সমান
9t। এখন এই যে 9 গুণ হয়ে যাবে, 9 গুণ, তার মানে আগে যদি এই যে টি দ্বারা যদি একটা তক্তা ভেদ করতে পারে, এখন তাহলে 9টি তক্তা ভেদ করতে পারবে। এরকম ভাবে যদি এইগুলির বেগ যদি 4 গুণ করা হতো তাহলে 16টা তক্তা ভেদ করতে পারবে, 5 গুণ করলে 25টা তক্তা, 6 গুণ করলে 36টা তক্তা, 7 গুণ করলে 749টা তক্তা, তাই না? এরকম তক্তা ভেদ করতে পারবে। এটা হবে এতে এমসিকিউতে আসলে এইভাবে লিখবা, আর সিকিউতে আসলে এইভাবে লিখে দিবা। এরপর দেখো, পড়ন্ত বস্তুর গতিশক্তি বেড়ে যায় কেন? একটা বস্তু যখন উপর থেকে পড়বে, তো আমরা উপর থেকে যদি একটা বস্তু নিচের দিকে পড়তে থাকে, বুঝছো, উপর থেকে একটা বস্তু যদি নিচের দিকে পড়তে থাকে, আমরা কি জানি সূত্র? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। দেখো, তো একটা বস্তু যখন উপর থেকে ফেলবো, মনে করো ভি স্কোয়ার সমান ইউ এর মান মনে করো 0, 2gh। দেখছো, যত উপর থেকে নিচের দিকে পড়তে থাকবে, যে উচ্চতা কি হবে, তাহলে এখানে মানে যত নিচের দিকে আসতে থাকবে, তাহলে মানে এইচ এর মান বাড়তে থাকবে। তাহলে কি হবে দেখো, বেগ উচ্চতার উপর নির্ভরশীল, যত নিচে পড়তে থাকবে বেগ বাড়তে থাকবে। তাহলে বেগ যদি বাড়তে থাকে, তাহলে দেখো টি সমান হাফ এম ভি স্কোয়ার, বেগ বাড়তে থাকলে গতিশক্তি বাড়বে, অর্থাৎ পড়ন্ত বস্তু যত নিচের দিকে পড়তে থাকবে এর বেগ ততটুকু বাড়তে থাকবে, মানে গতিশক্তিও বাড়বে এই জন্য। আচ্ছা, এরপরে বেগ যদি 1% বাড়ালে গতিশক্তি কত শতাংশ বাড়বে? বেগ তুমি কতটুকু বাড়াইছো? 1%। মনে করো আদি বেগ ছিল v1, আদি বেগ কত? v1, তাহলে 1% বাড়ালে বেগ কত হবে? v2 কত হবে? দেখো, আগে বেগ ছিল কত? মনে করো আদি বেগ হচ্ছে v1, আদি বেগ আদি বেগ কত? v1। এখন বেগ আমি বেগ 1% বাড়ালে বেগ কত হবে? শেষ বেগ কত হবে? শেষ বেগ কত হবে? শেষ বেগ হবে v2, মানে v2 কত হবে? দেখো, আগে ছিল v1, এখন আমি 1% বাড়াচ্ছি, মানে v এর কত পার্সেন্ট? 1%। 1% মানে কত? 1/100। এই যে 100 বাড়ালাম, ঠিক আছে? দেখো, v1 যোগ এখানে v1 বাই হচ্ছে 100, এখানে লসাগু করব 100, তাহলে 100 এখানে দেখো 100 v1 যোগ হচ্ছে v1, তাহলে এখানে 101 v1 ভাগ হচ্ছে 100। এটা হচ্ছে শেষ বেগ হলো। তাহলে এখন গতিশক্তি কতটুকু হবে, তাই না? এইভাবে আমরা এটা যদি ভাগ করলে কত হবে? দেখো, ভাগ করলে 1.01 হবে। 1 কত হবে? 1.01 কত? v1। এখন গতিশক্তি, আগে গতিশক্তি কত ছিল, এখন গতিশক্তি কত, এটা দেখলেই তো হয়ে যাচ্ছে, তাই না? এই দেখো, আমরা জানি টি সমানুপাতিক ভি স্কোয়ার। আমরা জানি কি? টি সমানুপাতিক ভি স্কোয়ার। এই যে দেখো, টি সমানুপাতিক ভি স্কোয়ার, মানে যদি এরকম হয় t1 সমানুপাতিক কত হবে, মানে সমান সমানুপাতিক কত? v1 এর স্কোয়ার, তাই না? তার মানে এখান থেকে আমরা লিখতে পারি t1 ভাগ t2 বা t2 আর কি, t2 ভাগ t1 সমান কত? v2 স্কোয়ার ভাগ আছে v1 এর স্কোয়ার। আমরা তো t2 এর মান বের করব। দেখো, t2 সমান কত? এই t1 টাকে এই পাশে নিয়ে গেলাম, t1 গুণ এই v1 এর মান কত? দেখো, এই v2 এর পরেও স্কোয়ার আছে, v1 এর উপরে স্কোয়ার আছে, তো আমি কমন নিয়ে ভির যে মানটা, যে 1.01 v1, v2 এর মান এটা, আর v1 এখানে বসিয়ে স্কোয়ার করে দিলাম। এটা কাটা যায়, এখানে t1 আর এই যে 1.01, ঠিক আছে? এই যে 1.01 কে স্কোয়ার করলে কত হয়? যে 2.01 এত হয়, সরি, এই যে এত হয় 1.020, 1.020 কত হয়? এতটুকু হয়। তার মানে এখানে কতটুকু বাড়ছে? দেখো, এখানে 1.020 t1, তাহলে বৃদ্ধি পালো কতটুকু? বাড়লো কতটুকু বাড়লো? এখন তো এত 1.020, এটা t1 মাইনাস কত? t1, এটা না বাড়ছে? আমাদের এখানে বের করতে বলছে কি? দেখো, শতকরা, তাই না? কি বের করতে বলছে? যে গতিশক্তি কতটুকু শতাংশ, কত শতাংশ বাড়বে। তাহলে দেখো, এটা হচ্ছে এতটুকু বাড়ছে, কতটুকু বাড়ছে? যে এতটুকু। তাহলে এখানে গুণ করে দিলে যেতে হবে 2.01 এত পার্সেন্ট বাড়বে, ঠিক আছে? এরকম। আবার কৃত কাজ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক। তো কৃত কাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তন, মানে শেষ গতিশক্তি মাইনাস হচ্ছে আদি গতিশক্তি, অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। অর্থাৎ এখানে যদি হাফ এমটা গুণ করি, মানে কমন, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখন ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা গতিশক্তি সম্পর্কিত গাণিতিক সমস্যা বললে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে, আর আমাদের যদি অনলাইন যে ব্যাচ রয়েছে, তোমরা যদি কেউ পড়তে চাও, তাহলে আমাদের যে নাম্বারটা রয়েছে 01620103495, এই নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে, এই নাম্বার যোগাযোগ করতে পারো।
প্রত্যেক মাসে 550 টাকার বিনিময়ে তোমরা আমাদের এই কোর্সটা করতে পারবা প্রত্যেক মাসে। তো ভর্তির জন্য 4 মাসের বেতনটা একসাথে আমাদেরকে দিয়ে তারপর ভর্তি হতে হবে। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।